একদিকে বিশ্বের প্রতিষ্ঠিত সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং অন্যদিকে দ্রুত উত্থানশীল শক্তি চায়না, তাদের মধ্যেকার ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন ক্ষেত্রে এতটাই তীব্র হয়ে উঠেছে যে অনেকেই একে ইতিহাসে স্নায়ুযুদ্ধের সাথে তুলনা করতে শুরু করেছেন। তাহলে প্রশ্ন আসে, বিশ্ব কি আজ নতুন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের দ্বার প্রান্তে? এই প্রশ্নটি আজ বিশ্বজুড়ে নীতি নির্ধারক, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আসলে কি পরিস্থিতি ততটাই গুরুতর? এটি কি সত্যিই স্নায়ুযুদ্ধ 2.0, নাকি নতুন ধরনের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যার বৈশিষ্ট্য আগের বারের থেকে অনেকটাই আলাদা? এই জটিল বিষয়গুলি বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের ভিডিওতে, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে এবং সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, তাইওয়ান প্রণালীর অস্থিরতা, সেমিকন্ডাক্টর নিয়ে প্রযুক্তি যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য বিস্তারের লড়াই কিংবা চীনের বেল্ট অ্যান্ড রোড বনাম আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিভাবে নতুন সমীকরণকে প্রভাবিত করছে তা দেখব আমরা এই ভিডিওটির মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং চীন বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি ক্রমবর্ধমান প্রতিযোগিতার এক জটিল জালে জড়িয়ে পড়ছে, যাকে অনেকে স্নায়ুযুদ্ধ 2.0 বলে অভিহিত করেছেন। কিন্তু এটি কি সত্যি একটি নতুন স্নায়ুযুদ্ধ, নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু? বর্তমানকে বুঝতে হলে প্রথমে আমাদের অতীতের দিকে তাকাতে হবে। 1940 সালের দশকের শেষ থেকে 1991 সাল পর্যন্ত আসল স্নায়ুযুদ্ধ ছিল বা আসল কোল্ড ওয়ার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ভূ রাজনৈতিক অচলাবস্থা। এটি একটি তীব্র আদর্শগত বিভাজন দ্বারা চিহ্নিত ছিল, ক্যাপিটালিজম বনাম কমিউনিজম। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা, বিশ্বজুড়ে প্রক্সি সংঘাত, প্রযুক্তিগত এবং মহাকাশগত প্রতিযোগিতা ছিল স্নায়ুযুদ্ধের প্রধান উপকরণ। বিশ্ব মূলত দুটি ব্লকে বিভক্ত ছিল, যার একটি ওয়াশিংটনের সাথে আরেকটি ছিল মস্কোর সাথে। পারমাণবিক যুদ্ধের পারস্পরিক নিশ্চিত ধ্বংসের এই ভয় ব্যাপকভাবে বিদ্যমান ছিল, যা সরাসরি সংঘাত প্রতিরোধ করেছিল। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার 2.0 শব্দটি 2015 সালের মাঝামাঝি থেকে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় তীব্র উত্তেজনা এবং রাষ্ট্রপতি বাইডেনের অধীনে অব্যাহত থাকার কারণে জনপ্রিয়তা লাভ করেছে। প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 2018 সালে সতর্ক করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন স্নায়ুযুদ্ধের পাদদেশে প্রবেশ করছে। এক্ষেত্রে প্রথমেই আসা যাক দক্ষিণ চীন সাগরের কথায়। এই সাগরপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। প্রতি বছর $1 ট্রিলিয়ন বাণিজ্য এবং এই পথ দিয়ে হয়। শুধু তাই নয়, এই অঞ্চলের সমুদ্রতলে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, তেল ও গ্যাস। 2023 সাল থেকে 2025 সালের মে মাস পর্যন্ত এই অঞ্চলে চীন আধিপত্য বিস্তারের চেষ্টায় আরও আগ্রাসী হয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনা কোস্টগার্ড ফিলিপিন্সের জাহাজগুলোকে প্রায় জল কামান দিয়ে আঘাত করছে এবং বিতর্কিত বালুচর দখল করছে। এর ফলে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফিলিপিন্সের প্রতিবাদে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। এমনকি ভিয়েতনামের সাথেও চীনের সম্পর্ক সময় সময় উত্তপ্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার মিত্র দেশগুলোর পাশে দাঁড়িয়ে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার কথা বলেছে এবং প্রায়শই এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। চীনের সামরিক মহড়া এবং কৃত্রিম দ্বীপ নির্মাণ এই অঞ্চলের স্থিতিশীলতাকে ক্রমাগত হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতিকে অনেকেই বলেছেন এটি ছোটোখাটো যুদ্ধক্ষেত্র, যা যে কোনো মুহূর্তে বড় আকার ধারণ করতে পারে। এটি নিঃসন্দেহে আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতার একটি প্রধান ক্ষেত্র, যা কোল্ড ওয়ারের সময় প্রক্সি কনফ্লিক্টের কথা মনে করিয়ে দেয়, যদিও এখনও পর্যন্ত সরাসরি কোনো সামরিক সংঘাত হয়নি। দক্ষিণ চীন সাগরের মতো তাইওয়ান প্রণালীও বর্তমানে ভূ রাজনৈতিক উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও এটিকে মূল ভূখণ্ডের সাথে একত্রিত করার হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিকে তাইওয়ান নিজেদের একটি স্বশাসিত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মনে করে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2024 এবং 2025 সালে চীনের সামরিক তৎপরতা তাইওয়ানকে ঘিরে চোখে পড়ার মতো বেড়েছে। প্রায়শই চীনা যুদ্ধবিমান তাইওয়ানে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করছে। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতি তার সমর্থন আরও জোরালো করেছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না। আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তাদের তাইওয়ান সফর এবং তাইওয়ানকে সামরিক সহায়তা প্রদান চীনকে আরও ক্রুদ্ধ করেছে। তাইওয়ান প্রশ্নটি শুধু একটি আঞ্চলিক বিষয় নয়, এটি চীনের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা এবং আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতির মধ্যে একটি সরাসরি সংঘাতের ক্ষেত্র। এই ইস্যুটি ঠান্ডা যুদ্ধের সময়ের বার্লিন সংকটের মতো একটি প্রতীকে গুরুত্ব বহন করে। বর্তমানে চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা শুধু সামরিক বা ভূখণ্ডগত নয়, প্রযুক্তির আধিপত্য অর্জনও এর একটি বড় অংশ। আর এই প্রযুক্তি যুদ্ধের একেবারে কেন্দ্রে রয়েছে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ।
দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি আধুনিক ডিভাইস, স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, এমনকি আধুনিক সামরিক সরঞ্জাম এই মাইক্রোচিপের উপর নির্ভরশীল। আমেরিকা দীর্ঘদিন ধরে এই বিশ্বের সবথেকে উন্নত মাইক্রোচিপ ডিজাইন ও তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছে, কিন্তু চীন দ্রুত এই ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা করেছে এবং সরকারিভাবে বিপুল বিনিয়োগ করেছে। এর জবাবে আমেরিকা চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে দুর্বল করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। তার অত্যাধুনিক চিপ এবং মাইক্রোচিপ তৈরির সরঞ্জামে চীনের রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি মিত্র দেশগুলি চীনের সাথে এই সংক্রান্ত ব্যবসা না করার জন্য চাপ দিচ্ছে। 2025 সালের এপ্রিল-মে মাসেও মার্কিন প্রশাসন চীনের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে এবং হুয়াওয়ের মতো কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ ব্যবহারে বিধিনিষেধ এনেছে। এই চিপ ওয়ার বা সেমিকন্ডাক্টর যুদ্ধ কোল্ড ওয়ারের সময়ের মহাকাশ দৌড়, স্পেস রেসের কথা মনে করিয়ে দেয়, যেখানে দুটি প্রতিপক্ষ একে অপরের থেকে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল। এর প্রভাব শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো বিশ্বের সাপ্লাই চেন এবং প্রযুক্তিগত উন্নয়নের গতিপথকেই প্রভাবিত করেছে। সেমিকন্ডাক্টরের মতোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমেরিকা ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু বাণিজ্য বা প্রযুক্তির ক্ষেত্রেই নয়, সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আধিপত্য বিস্তার করতে পারবে, ভবিষ্যতের অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। চায়না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণায় এবং প্রয়োগে অভাবনীয় উন্নতি করেছে। তাদের লক্ষ্য 2023 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছানো। চীনের বিভিন্ন প্রযুক্তির সংস্থা যেমন আলিবাবা, বাইদু, টেনসেন্ট অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করছে। জানুয়ারি 2025-এ আলিবাবার কোয়েন 2.5 ম্যাক্স বা চীনা স্টার্টআপ ডিপসিকের তৈরি মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অন্যদিকে আমেরিকাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণায় তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট এবং বেসরকারি সংস্থাগুলি এই খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তবে ডাটা ব্যবহারের ক্ষেত্রে চীনের উদার নীতি এবং সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা তাদের কিছুটা বাড়তি সুবিধা দিচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এই নীরব যুদ্ধ আগামী দিনে ভূ রাজনৈতিক মানচিত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটিকে ঠান্ডা যুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্রের দৌড়ের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে শ্রেষ্ঠত্ব অর্জন ছিল টিকে থাকার সমর্থক। রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীনের সবথেকে প্রভাবশালী প্রকল্প হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI। এর মাধ্যমে চীন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বিশাল অঙ্কের বিনিয়োগ করে বন্দর, সড়ক, রেলপথ ও অন্যান্য পরিকাঠামো তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে এটি চীনের ঋণের ফাঁদ কূটনীতি বা ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি এবং নয়া উপনিবেশিকতার একটি উদাহরণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা হিসেবে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলো যেমন ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যারা কোয়াড জোটের সদস্য, তারা মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কৌশলের উপর জোর দিচ্ছে। এর লক্ষ্য হলো এই অঞ্চলে আন্তর্জাতিক আইন মেনে অবাধ বাণিজ্য ও নৌ চলাচল নিশ্চিত করা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করা। ইন্দো প্যাসিফিক কৌশল অনুযায়ী পরিকাঠামো উন্নয়নে স্বচ্ছতা, পরিবেশগত সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুটো ভিন্ন রকম উদ্যোগ আসলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাব বলয় তৈরি করার দুটি ভিন্ন মডেল। এটি অনেকটা ঠান্ডা যুদ্ধের সময়ের মতাদর্শগত লড়াইয়ের মতো, যেখানে একদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্লক, অন্যদিকে আমেরিকার পুঁজিবাদী দুনিয়া। প্রত্যেকেই নিজেদের মডেলকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিল। তাহলে এখন প্রশ্ন আসে, আমেরিকা ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতাকে কি আমরা সত্যি স্নায়ুযুদ্ধ 2.0 বা কোল্ড ওয়ার 2.0 বলতে পারি? কিছু কিছু ক্ষেত্রে, যেমন মতাদর্শগত পার্থক্য, প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে প্রতিযোগিতা এবং প্রভাব বিস্তারের লড়াই, এগুলোর সাথে প্রথম ঠান্ডা যুদ্ধে মিল খুঁজে পাওয়া যায়। তবে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, আজকের বিশ্ব অর্থনীতিতে আমেরিকা এবং চায়না অনেক বেশি পরস্পরের উপর নির্ভরশীল। আমেরিকা ও চায়নার অর্থনীতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত, যা সেই সময় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার ক্ষেত্রে ছিল না। দ্বিতীয়ত, আজকের বিশ্বে বহুকেন্দ্রিকতা বা মাল্টিপোলারিটি অনেক বেশি স্পষ্ট। বর্তমানে রাশিয়া, ভারত, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য শক্তিধর দেশগুলো বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই শুধুমাত্র আমেরিকা আর চীন যে কেবলমাত্র ক্ষমতার শীর্ষে, এই কথা বললে সেটা সম্পূর্ণ ভুল হবে। আজকের আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন, আর এরকম বিশ্লেষণমূলক কন্টেন্ট আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।